আমার খুব ইচ্ছে করে, হ্যাঁ আমার খুব ইচ্ছে করে। মানে ইচ্ছে করে এরকম আমাকেও যদি কেউ বলে ভোটে দাঁড়াতে, হ্যাঁ আমার খুব ইচ্ছে করে। অ্যাকচুয়ালি ঋতুদার মুখোমুখি বসে আমার কোনো ইগো ছিল না, আমার কান লাল হয়ে গেছিলো, আমার কান গরম হয়ে গেছিলো, কারণ আমি ওরকম বকা খাইনি। তো এবার আমার কমেডি শোতেও মদন মিত্র এসেছিলেন, তখন তাকে জড়িয়ে ধরেছিলাম, পা জড়িয়ে ধরেছিলাম এবং বলেছিলাম দিদিকে প্লিজ আনুন, মদনদা আমাদের শোতে দিদিকে প্লিজ আনুন। উনি ভাবছেন পাগল ছেলে এরকম বসে পায়ের কাছে কি করছে, এম্বারেসমেন্টের চূড়ান্ত। পুজোর সময় লাউড স্পিকারে বাংলা গান বাজলে আপনি নস্টালজিয়ার দুফোঁটা চোখের জল ফেলে যে বলেন আহা সে কি দিন ছিল, ওই দিনগুলো যদি আবার ফিরে আসতো। হয়তো যখন এটা আমরা দেখবো সবাই আনন্দবাজার অনলাইনে দর্শকরা, তখন ঈদটা পেরিয়ে গেছে, কিন্তু আমি খুব এক্সাইটেড যে আমি ঈদের দিন মীরের কাছে এসেছি। তো সেটা অবভিয়াসলি আমি ভাগ করে নিতে চাই, এবং সেই মায়ের পায়েস টায়েস অনেক কিছু আছে যেগুলো বলবো না, সেগুলো আমরা চুপি চুপি শেয়ার করব। তো ঈদ মুবারক। ঈদ মুবারক। যেহেতু তুমি ঈদ মেনশন করলে, তো আমরা যে জায়গায় রয়েছি সেটা যারা আনন্দবাজার অনলাইন দেখছেন এই মুহূর্তে তাদের জানিয়ে রাখি, আমরা রয়েছি আনভারসার রোডের একদম ওপরে, এবং আমাদের এই পাড়ায় প্রায় ৩-৪টে পাড়ার মধ্যেই কম্পিটিশন চলছে কে কত জোরে বক্স বাজাতে পারে। তো আমি আগেই বলে দিচ্ছি, যদি মাঝে মধ্যে সলমান খানের কোনো গান উঁকি মারে তোমার আমার মাঝখানে, তুমি আবার সেটাকে লাভ ট্রায়াঙ্গেল ভেবো না। আমেজটা সত্যি খুব ভালো লাগছে আমাদের, যেরকম মনে হয় পুজো পুজো আমেজ। হ্যাঁ পুজোর মধ্যে যেমন চারিদিকে লাউড স্পিকারে কিছু না কিছু হচ্ছে, বাজছে। এই কথা যখন এলো এমনি জিজ্ঞেস করছি, আমার জানতে ইচ্ছা করছে তুমি ধর্ম মানো? না, আই এম নট রিলিজিয়াস, আই এম স্পিরিচুয়াল। আচ্ছা, আর একটু বোঝাও। আমি ধর্ম মানে সেই আমাকে মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে, বা কোনো মন্দিরে গিয়েই পুজো করতে হবে, বা কোনো চার্চে গিয়ে নীল ডাউন করে প্রেয়ার করতে হবে, এটাতে বিশ্বাস রাখি না। মসজিদে ঢুকে এত মানুষের ভিড়ের মধ্যে যে বসে আছি, ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমার কাছে নামাজে কি বলছি, কোরআন শরীফ থেকে কি কি আমি মুখে আওড়াচ্ছি, সেটার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এত ভাইয়েরা একসঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সময় বের করে উইথ ডিসিপ্লিন দাঁড়িয়ে নামাজটা পড়ছেন, সাজদা করছেন। আমার এই গোটা দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে, ওটা আমার কাছে অনেক বেশি স্পিরিচুয়াল। আমাকে এটা অনেকে বলেছে আপনাকে না ঠিক মুসলিম মুসলিম মনে হয় না। আমি বললাম হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস মুসলিম মুসলিম? না মুসলিম মুসলিম মানে ওই আর কি, মানে আপনার মধ্যে সেই বিষয়টা নেই, আপনি ধর্ম নিয়ে কোনো চর্চা করেন না, আপনি সেরকমভাবে নামাজ পড়েন না, আপনি মসজিদে তো খুব একটা যান না, এই নানান ধরনের ধারণা লোকেদের মধ্যে রয়েছে, which is why I keep facing this। ধারণ করি, আর এর বেশি তো কিছু নয়। আমার এটা মনে আছে, আমি এই বাড়িতে বসেই, আমরা যেখানে বসে কথা বলছি তার ঠিক উল্টো দিকে ঠাকুরের মূর্তি, আমরা দুর্গাপুজোর যে ডোকরার কাজ, প্রতিমার কাজ, সেই ডোকরার প্রতিমা সেটা রাখা আছে, আমি সেটা কোনোভাবে ফ্রেমে এসেছিল। সো a lot of people trolled me and said that একজন মুসলমানের বাড়িতে কি করে দুর্গা প্রতিমার একটা কিছু থাকতে পারে। আমি তর্ক করা ছেড়ে দিয়েছি, কমেন্টস পড়ি না, চোখে পড়ে যায় এবং আমি তর্ক করি না, আর তর্ক করি না, ইচ্ছে করে না। আর কি কি ছেড়েছো? পুরনো অভ্যেস? রেডিও ছেড়ে দিলাম, এত পুরনো অভ্যেস। আমার একটা বদ অভ্যেস আছে শ্রবন্তী, তোমায় বলবো? নিশ্চয়ই। সিগারেট খাওয়া। আমি 40 বছর বয়স পর্যন্ত কিন্তু স্মোকার ছিলাম না, হঠাৎ মনে হলো 40 বছর বয়স পর্যন্ত প্রচণ্ড ডিসিপ্লিন থেকেছি, এবার একটু ইনডিসিপ্লিন হলে খুব ভালো হয়। কি সেই ইনডিসিপ্লিন? বন্ধু বান্ধব প্লাস ব্যান্ডেজে যারা আমার সঙ্গে মিউজিক করে তাদের মধ্যে কয়েকজন স্মোকার ছিল, ওদের জন্য ওদের পাল্লায় পড়ে বলবো না, কোম্পানি দিতে গিয়ে অ্যাকচুয়ালি এমন অবস্থা হয়েছে এখন যে ছাড়াটা ডিফিকাল্ট হয়ে গেছে। মাই ওয়াইফ কিপস টেলিং মি তুমি কেন স্মোকিং ছাড়তে পারবে না, তুমি রেডিও ছেড়ে দিতে পারো, স্মোকিং কেন ছাড়বে না? আমাদের কাছে মীর আর রেডিও হচ্ছে এরকম দুটো হাত, মানে আলাদা করতে পারতাম না এক সময়। কেন ছাড়লে রেডিও? এক রাশ দুঃখ অভিমান অনেক কিছু নিয়ে ছেড়েছি, বাট প্রধানত যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে একটা কনফ্লিক্ট যাতে না হয়, যে আমি একরকমভাবে রেডিওটাকে ইম্যাজিন করছি বা করে এসেছি। আমি খুব কনজারভেটিভ বা অর্থোডক্স বলবো না নিজেকে, কারণ আমি যথেষ্ট আজকের দিনে কি হচ্ছে তার সঙ্গে কানেক্টেড থাকতে ভালোবাসি। আমার এক 21 বছরের মেয়ে আছে, সে আমাকে অনেকটা কানেক্টেড রাখে। বাবা এই মিউজিকটা শোনো, জানো তুমি এটা কি হচ্ছে, তোমরা কিভাবে কথা বলো, ফেসবুক কেন করো, ফেসবুক তো আজকাল কেউ করেই না। বাট কোথাও একটা মনে হচ্ছিল আমি রেডিওতে যে লেভেল অফ
ডেডিকেশন এক্সপেক্ট করছিলাম অন্য দিক থেকেও, সেটা সামহাও পাচ্ছি না। এবং আমার মনে হচ্ছিল যে আমি ওই একই পাঞ্জাবি গান দিন রাত ঘুরিয়ে ফিরিয়ে একই রকম বাজছে, বাংলা গান হ্যাঁ, বাজাতে এটা তো পারছি না, একদম বন্ধ হয়ে গেল, প্রাইভেট অ্যালবাম নেই, প্রাইভেট অ্যালবামস নেই, এবং দুপক্ষেরই অনেক রকমের কথা আছে। যারা মিউজিক আর্টিস্ট তারা বলছেন আপনারা বাজান না বলেই লোকে শোনে না, লোকে শোনে না বলে তারা পরিচিত হতে পারে না। আর রেডিও স্টেশনস বলছে না আপনারা সেইভাবে মিউজিক বানাতে পারছেন না যেটা সেল করবে লাইক হট কেকস, তাই আমরা আপনাদের মিউজিক শোনাই না। তো এই সমস্ত কিছুর মধ্যে আমার মনে হলো যে আমার খুব দম বন্ধ করা পরিস্থিতি হয়ে গিয়েছিল, এবং মনে হচ্ছিল ওই সারাক্ষণই আমি রিলস বানাচ্ছি, ভিডিও শুট করছি, শর্ট কন্টেন্ট হ্যাঁ মানে করছি। রেডিওর মধ্যে ভিডিও যখন এলো সেটা একটা সঙ্গত কারণে এলো, কিন্তু আসতেই তারপর হবে। এত আধিক্য হতে লাগলো সেটা যে আমার মনে হলো আমি ছেড়ে দিই। কান্না পেয়েছে কখনো? হ্যাঁ, প্রচণ্ড কান্না পেয়েছি। যেদিনকে আমি রেডিও ছাড়লাম সেদিনকে প্রচণ্ড কেঁদেছিলাম, বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে চোখড হয়ে যাচ্ছিলাম, এবং সবাই ফোন করছে কারণ সবাই জানে যে ওটা হয়েছে, বিরাট নিউজ। যদিও আই ডিড নট অ্যানাউন্স ইট। আমি একটা মাসের শেষ দিনে শেষ শো করে আমি পরের দিন থেকে হাওয়া হয়ে গেলাম। সো কোথাও আমি কাউকে প্রিপেয়ার্ড হওয়ার সুযোগ দিইনি, আমি নিজে শুধু প্রিপেয়ার্ড হয়েছিলাম। আমার মনে হয় যে ডিসিশনটা তোমাকে অ্যাজ আ পার্সন সব থেকে বেশি এফেক্ট করবে, সেই ডিসিশনটার চাবুকটা তোমাকেই সহ্য করতে হবে সব থেকে বেশি। সাংঘাতিক এটা। ইট ডাজ নট ম্যাটার কে তোমাকে কতটা ভালোবাসছে, কে বলছে তোমার কাঁধে হাত রেখে আমি তোমার সঙ্গে আছি, আমি বুঝতে পারছি তোমার সঙ্গে কি হচ্ছে। কিছু হয় না। আই ডু অ্যাপ্রিসিয়েট আপনার সহানুভূতির বাক্যগুলো, খুব ভালো লাগে শুনতে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারছেন না কি চলছে আমার ভিতরে। এবং কুইট করে যেগুলো আমার সাথে হবে সেটা আগে থেকেই প্রেডিক্ট করাই ছিল। যেমন তোমার সকালবেলা সেই একই টাইমে ঘুম ভাঙবে, কিন্তু তুমি শেভ করতে যাবে না, দাঁত মাজতে যাবে না, স্নান করতে যাবে না 5:30 6টায়। তুমি একটু দেরি করে চা খাবে, হয়তো একটু দেরি করে ওঠার সুযোগও পাবে। এটার সঙ্গে তোমাকে অভ্যস্ত হতে হবে। তারপরে কি হলো? তারপরে একটা অ্যানালিসিস করলাম নিজেকে নিয়ে, যে আমি আজ পর্যন্ত কি কি ভূমিকায় মানুষের সামনে এসেছি। একজন রেডিও পার্সন, একজন সংবাদ পাঠক যখন খাস খবর ছিল, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, একটা স্ট্যান্ড আপ কমেডি শো, বাংলা টেলিভিশনের ওয়ান অ্যান্ড অনলি স্ট্যান্ড আপ কমেডি শো যেটা চলেছে 10টা সিজন জুড়ে 15টা বছর। তো আমি অ্যানালাইজ করলাম যে মানুষ আমাকে যেভাবে কনজিউম করেছে, কোন ভূমিকায় তারা আমাকে আরো বেশি দিন পর্যন্ত পেতে চাইবে। তখন আমার মনে হলো একজন গল্পকার হিসেবে বা একজন স্টোরি টেলার হিসেবে। কারণ অনেকে আমাকে কানে এই ফুসমন্তরটা দিত যে তুমি নিজেই তো একটা ব্র্যান্ড, তুমি নিজে কিছু করছো না কেন। এটা কি তুমি বিশ্বাস করো? না, আমি আজও বিশ্বাস করি না। ইভেন তাহলে 1 তুমি মিলিয়ন এই- ছাড়িয়ে যাওয়ার এই পরও সাফল্যটা তো পেয়েছো। হ্যাঁ, এখন একটু একটু করে হয়তো সিঙ্ক করছে, কিন্তু আমি একদম বিশ্বাস করি না। আমি তোমাকে একটা কথা বলি শ্রবন্তী, এটা কোনোদিন কাউকে বলিনি। ওটা যেই মুহূর্তে 1 মিলিয়ন ক্রস করলো, আমার কাছে কিন্তু কাউন্টারটা আবার 0 হয়ে গেছে। 1 মিলিয়ন প্লাস 10,000 সাবস্ক্রাইবার্স, আমি কিন্তু এখন শুধু 10,000 সাবস্ক্রাইবার্স দেখছি। যেই মুহূর্তে আমি 1 মিলিয়নটাকে মাথার ভেতরে ঢুকিয়ে নেব, সেই মুহূর্তে আমার মনে হবে কোথাও একটা ল্যাদ আমাকে গ্রাস করছে, বা মনে হচ্ছে একটা ব্রেক নিলে খুব ভালো হয়। কারণ এটা তো আমাকে করে যেতে হবে প্রত্যেক সপ্তাহে, যাই হয়ে যাক না কেন, প্রতি শনিবার রাত 9টায় আমাকে একটা গল্প শোনাতে হবে। এই যে নববর্ষ, বাংলা, বাঙালি, হ্যাঁ এই বাংলা গান শুনে না কেউ, বাংলা ভাষা খুব একটা কেউ পড়তে চাইছে না, অদ্ভুত অদ্ভুত কতগুলো আমাদের চারপাশে সারাক্ষণ একটা নেগেটিভিটি তাই তো যেটা গড়ে। শুনি নববর্ষ নিয়ে, যেটা শুনি সেটা হচ্ছে এই নববর্ষ এলে বা ভাষা দিবস এলে আমরা ভীষণ রকমের একটু ন্যাকা হয়ে যাই, একটু আধিক্য থাকে সব জিনিসেরই। আবার অন্যান্য দিন তো যেই কেসে, তো সেটা আমি পুরোপুরি সমর্থন করি না। আমাদের না, যে আমি আবেগ, তোমাকে আমি আটকাচ্ছি যে এই যে সাবস্ক্রাইবার, এই যে মানুষ শুনছে তোমাকে এবং সেখানে গল্প শুনছে, বাংলা ভাষার গল্প শুনছে, তাহলে সেই খিদেটা তো কোথাও আছে নিশ্চয়ই। ডেফিনেটলি আছে। আমার সব থেকে বড় ভয় ছিল এটা, এটা তুমিও মানবে, যেহেতু তুমি ডিজিটাল অনলাইন এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত। তুমি লেখার কাজও করেছো, আজও করে যাচ্ছ। তুমি লিখতে ভালোবাসো, বলতেও ভালোবাসো। লিখলে দেখবে বলাটা আরো সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো মানুষের এখন কোথাও একটা বাংলা ভাষা লেখার লেখাতে সময় বা সুযোগ কমে এসেছে, কিন্তু শুনতে কারোর আপত্তি নেই। ডিজিটাল বা অনলাইন শর্ট কন্টেন্টটাকে বেশি করে পুশ করা হচ্ছে, সে প্ল্যাটফর্মটা যেই হোক না কেন। তো শর্ট কন্টেন্ট যারা কনজিউম করছে তাদের কি আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5-2 ঘন্টার একটা বড় গল্প শোনার টাইম বা ধৈর্য থাকবে? আমি দেখলাম অ্যাকচুয়ালি আছে, এবং তার জন্য কনজিউমার্স রয়েছে।
বিরাটভাবে যারা রিলস কনজিউম করছে সেই সংখ্যায় এটাকে যে পরিণত হচ্ছে এরকম ভাবার মতন মূর্খ আমি নই, ভাবিও না, কোনোদিন ভাববো না। আমি যেটা করতে চাইছি আমার শ্রোতাদের জন্য, সেই কাজটাতে কি কি প্রমাণিত হলো? এক, মানুষের বাংলা ভাষার প্রতি এখনো সেই ভালোবাসা রয়েছে, মানুষের এখনো অডিও গল্প শোনার নেশাটা রয়েছে, যেটা আমাদের বাবা মায়েরা আমাদের মধ্যে ইনকালকেট করেছিলেন। আমরা যখন বড় হচ্ছি তখন আমরা রেডিওতে নাটক শুনতাম, গল্প শুনতাম, এই পরিবেশ বাড়িতে ছিল। সো আজকে যখন আধুনিক মাল্টি স্টোরির বিল্ডিং এর কোনো ফ্ল্যাটে একজন বাবা বা মা বলেন, আমার ছেলে বা মেয়ে তো বাংলা ভাষার কোনো কন্টেন্ট কনজিউম করতে চায় না, কারণ তার স্কুলে বা কলেজে বা যে পরিবেশে সে বড় হচ্ছে, মিশছে, সেখানে কিন্তু বাংলা ভাষাটাকে আর অতটা ইম্পর্টেন্স দেওয়া হয় না। অ্যান্ড দেন অফকোর্স ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ সি, বাইরে গিয়ে তো বাংলা ভাষাতে কাজ করতে পারবে না, তাকে তো ইংলিশেই কাজ করতে হবে বা হিন্দিতে কাজ করতে হবে। আমরা কোথাও একটা বাংলা ভাষার জন্য কোথাও কোনো জায়গা নেই নাকি? পয়লা বৈশাখটা লোক দেখানো হয়, ভাষা দিবসটা লোক দেখানো হয়, তাহলে পুজোর সময় আপনি বাংলা 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 এত করেন কেন? কেন করেন? পুজোর সময় লাউড স্পিকারে বাংলা গান বাজলে আপনি নস্টালজিয়ার দুফোঁটা চোখের জল ফেলে যে বলেন, আহা সে কি দিন ছিল, ওই দিনগুলো যদি আবার ফিরে আসতো। ফিরিয়ে আসার জন্য আপনি কি একটা হাত আগে বাড়িয়েছেন? বাড়াননি। সো ডু সামথিং যার মাধ্যমে তুমি পরের প্রজন্মকে চোখে চোখ রেখে বলতে পারো যে এটা কিন্তু তোমাদের দিয়ে গেলাম, তোমরা কিন্তু এটা সামলে রেখো। ছবির ক্ষেত্রে বাংলা ছবি করলে তো আমি দেখলাম সেটা আবার চললে পিছিয়ে এলে কেন? কি না, আমাকে ভাবছো? তো কেউ অ্যাপ্রোচ করে না, আমাকে সেইভাবে অ্যাপ্রোচ করে না খুব একটা কেউ। করলে কেন করবো না? যদি ভালো লাগে কিছু, কোথাও না আমার মনে হচ্ছে মীর যতটা নিজেকে সে আকাশ খুলে মেলে ধরেছিল, এখন অনেক গুটিয়ে নিয়েছে। ইটস ট্রু। কেন? কি অভিমান? জানি না আসলে। চাকরিটা ছাড়ার পর একটা ইনসিকিউরিটি কাজ করছিল। 6 মাস ধরে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, ওয়েস্টিং টাইম। মানে একটা সময় ছিল আমি নিজেকে চেক করে দেখেছিলাম, আমি 1 ঘন্টা ধরে শুধু ডুম স্ক্রোলিং করে গিয়েছি। আমি ইনস্টাতে একের পর এক রিল দেখে যাচ্ছি, এইটা তো আমি নই, আমি তো এরকম ছিলাম না, আমি কি করছি? আমি যখন রেডিওর সঙ্গে যুক্ত ছিলাম এবং সে সময় আমি স্টোরি টেলিং করছিলাম ওই চ্যানেলের জন্য, আমি একটিবারের জন্য কোনো গল্প ডিরেক্ট করিনি। অনেক গল্পের নেপথ্যে ছিলাম, কণ্ঠ হিসেবেও ছিলাম, কিন্তু ডিরেক্ট করা, অন্য আর্টিস্টদের ডিরেক্ট করা, তাদেরকে স্ক্রিপ্ট পড়ে শোনানো, তাদের সঙ্গে ডায়লগের কিউ বিনিময় করা, এইটা আমি একবারও করিনি। আমার কোনো অভিজ্ঞতা ছিল না। 6 মাস বাদে আমি নিজেই নিজের পেছনে দাঁড়িয়ে নিজেকে ধাক্কা মেরে সাঁতার কাটার জন্য ফেলে দিয়েছি জলে। সেটা তো খুব টাফ। হ্যাঁ, সেটা নিশ্চয়ই পরিবারের অনেকটা সাপোর্ট ছিল। হ্যাঁ, না থাকলে হতো না। আমার যদি প্রত্যেক দিন এই টেনশনটা ক্রমাগত কাজ করে যেত যে আমি কত টাকা রোজগার করতাম, সেই বিনিময়ে আমি এখন কত টাকা রোজগার করি, এই একটা জায়গাতে এসে কি শিল্পী কি গ্যারাজ মেকানিক সবাই এক জায়গায়, আমাকে মাস গেলে বাড়িতে এই খরচার টাকাটা দিতে হবে। আমি কি করব সেটার জন্য? আমাকে এর মধ্যে অনেকে রেডিও নিয়ে জিজ্ঞেস করেছে। আমি আজকে তোমার সঙ্গে খোলাখুলি যতটা বলতে পারছি তার পেছনে এই কারণ নয় যে ইটস আনন্দবাজার অনলাইন অর ইটস শ্রবন্তী বন্দ্যোপাধ্যায়, দ্যাটস ওয়াই আই এম টকিং টু ইউ অর ওপেনিং আপ। ইটস বিকজ ওপেন আপ করার আমি টাইমই দিইনি নিজেকে। আজকের সময় যেখানে একজন মানুষকে দেখছি অনেক কিছু করে ফেলছেন, যা করা সম্ভব ছিল বা করা সম্ভব নয়, মানে যেটা লেগে যাবে অর্থে বাজারে জনপ্রিয়তা পাবে, এসব অনেক রকম ট্যাগিং আছে। সেখানে তুমি চাইলে অনেক রকম কাজই করতে পারতে, সেটা করলে না কেন? আমি কোনো একটা কাজে এখন কনসেন্ট্রেট করতে চাই, এর বাইরে কিছু করতে চাই না, এটা তো একটা প্রিন্সিপাল রয়েছে, প্রধানত সেটাই ড্রাইভ করছে। যখন আমার সেই এনার্জি আর সময় ছিল তখন আমি চুটিয়ে অনেক রকমের কাজ করেছি, কিন্তু তারপর দেখেছি যে কাজগুলোতে জনপ্রিয়তা বেশি পেয়েছি, লোকজন ঘুরে ফিরে সেই মাধ্যমে সেই রকমেরই কাজ করতে বলছিলেন, মানে অন্য কিছু করতে বলছিলেন না। আমি একটা মিরাক্কেল করে, একটা কমেডি শো করে আজ পর্যন্ত ওই মাছের গন্ধটা আমার গা থেকে দূর করতে পারিনি। আমি মাছের গন্ধ কেন বলছি? কারণ লোকে বলে না যে মাছের গন্ধটা একটা সময় পর মনে হয় হাত থেকে মাছের গন্ধটা যাচ্ছে না। বাজারের মাছওয়ালা সারাক্ষণ মাছ কাটছে, তার হাত থেকে মাছের গন্ধ যায় না, সে যতই সাবান দিয়ে হাত ঘষুক না কেন।
আমার ক্ষেত্রে, আমার ক্যারিয়ারের ক্ষেত্রে এই কমেডি শোটা একটা ওই স্ট্যাম্পের মতন হয়ে গেছে, যে আমি যাই করি না কেন লোকে আমাকে ওই কমেডি শো এর সঙ্গে ইকুয়েট করে। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে, এটা খুব সুন্দর করছেন, কিন্তু ওইটা করছেন না কেন, ওটা করছেন না কেন, ওটা আবার কেন করছেন না, ওটা রিস্টার্ট করছেন না কেন, চ্যানেলকে বলুন না আবার শুরু করুন না। এইটা শুনে 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 এখন একঘেয়েমি চলে এসেছে, আমি করতে চাইছি না সেটা। এই আত্ম অভিমান, এই জিনিসটা অত্যন্ত প্রেশাস একটা জিনিস, এটার সঙ্গে কোনো টাকা পয়সা বা কোনো সুযোগ সুবিধের হিসেব করা যায় না। সো যদি মনে হয় তাতে কাজ পাবো না, ফেয়ার এনাফ, কাজ করব না। আমি যেটুকু কাজ করছি সেটা নিয়েই সন্তুষ্ট রয়েছি। আমার আর ছোটাছুটি ভাল লাগে না, করতে ইচ্ছে করছে। তুমি কি তোমার নামের জায়গা থেকে আফসার আলীটা বাদ দিয়েছো? আফসার আলী অ্যাকচুয়ালি আমার নাম, মীর ইজ মাই ফ্যামিলি নেম, Okay. কিন্তু স্কুল থেকে কলেজ সব লাইফ থেকে জায়গায়। সব জায়গাতেই সবাই ছোট করে আমাকে মীর বলেই ডাকে। আফসার দুটো কি আলী, আলাদা মানুষ হতো কখনো হয়ে যায়? আফসার আলী ইজ সামওয়ান যার একটা আম বাগান আছে, আচ্ছা, যার একটা খিড়কি পুকুর আছে, আজিমগঞ্জ রয়েছে মুর্শিদাবাদের ছোট্ট একটা জায়গা, সেখানে মাহিনগর বলে একটা গ্রাম আছে তার। ওই আম বাগানের পাশে একটা পাঁচিল রয়েছে, সেই পাঁচিলের ওপর কাটানো কিছু অলস দুপুর রয়েছে, দুষ্টুমি রয়েছে, মৌচাকে ঢিল মারা রয়েছে, ট্রেন দেখে উত্তেজিত হওয়া রয়েছে, এগুলো আফসার আলী ডিপার্টমেন্ট। মীর ইজ এই যেটা এই মুহূর্তে ক্যামেরার সামনে বসে সামনে রয়েছে, দিস যেটা। ইজ মীর। তো আফসার আলীটা অন্য। খুব ইন্টারেস্টিং। আমি আমার গ্রামের বাড়িতে যদি তোমাকে দেখাই না, তুমি রিলেটই করতে পারবে না। এত সাধারণ একটা বাড়ি, বিকট একটা রং দিয়ে রেখেছে মামারা বাড়ি থেকে যাবে, মানে ইট ইজ আ ভেরি ভেরি সিম্পল প্লেস, দে আর ভেরি সিম্পল পিপল। আমি আমার বাড়ির বা ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে খুব বেশি বলি না, কারণ তারাই অর্ধেক সময় জানে না যে আমি কি করি। মা, মানে আমি আগের দিনও মাকে বললাম 1 মিলিয়ন হয়ে গেছে আমাদের চ্যানেলটা, 1 মিলিয়ন হয়ে মা গেছে। কি বললো? হ্যাঁ, শুক্র আলহামদুলিল্লাহ। আচ্ছা শোন না, একটু রুটি আনাতে হবে। আমি বললাম ওটা খবর দিলাম। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে যেখানে আমার মাও কিরকম একটা উদাসীন, মানে মা জানে না, মা জানে কিছু একটা করি আমি, ওই টিভিতে যখন মুখ দেখা যেত মা তখন একটু বুঝতে ইন্টারেস্ট পারতেন। নিয়ে দেখতো। হ্যাঁ, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, টিভি থেকে এখন তো ইলেকশন আসছে, ইলেকশনের সময় এই জনপ্রিয় মুখ তারা নির্বাচনে দাঁড়াচ্ছেন, তোমার কখনো কেউ বলেছেন নির্বাচনে দাঁড়াতে? সরকার দেখেছো? হ্যাঁ, সরকারে একটা ডায়লগ ছিল, ওই জাকির হোসেন বলে যে অভিনেতা ছিল না, রশিদ বলে যে রাশিদ, ক্যারেক্টার হ্যাঁ প্লে হ্যাঁ করেছিল, হ্যাঁ হ্যাঁ, বাবা, कोई भी फैसला चुनाव से होना चाहिए, दबाव से नहीं। হ্যাঁ, জোকস অ্যাপার্ট, না এই অ্যাপ্রোচ করার বিষয়টা বোধহয় আমার জন্য নয়। আমার খুব ইচ্ছে তাই? করে, হ্যাঁ আমার খুব ইচ্ছে ইচ্ছে করে করে, মানে? ইচ্ছে করে এরকম আমাকেও যদি কেউ বলে ভোটে দাঁড়াতে, সত্যি? হ্যাঁ আমার খুব ইচ্ছে করে। আমরা তো মনে হয় কেউ বাদ নেই, মানে সবাইকেই অ্যাপ্রোচ করা হয়। অন এ সিরিয়াস নোট, আই এম ভেরি হ্যাপি তাঁতি তাঁত বুনে। না সেটা ঠিক আছে, দ্যাট ইজ ইউর, আবার বললাম তোমার চয়েস, কিন্তু তোমাকে কেউ বলেননি কখনো? না, আচ্ছা, ধরো তুমি তো খুব ভালো প্রশ্ন করতে পারো, এটা একটা অদ্ভুত ক্ষমতা তোমার, আমি মিস করি অনেক জায়গায় তোমাকে। তো তোমাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিতে বলা হয়, কি প্রশ্ন করবে প্রথম? আমি ওনাকে জিজ্ঞেস করব যে আপনি মুড়ির সঙ্গে যে চানাচুর খান সেই চানাচুরে বাদাম আছে কি নেই, যদি বাদাম থাকে তা সেই বাদামের খোসা আছে কি নেই। এই ধরনের খুব সিম্পল জিনিস, মানে যেটা উনি ইম্যাজিনও করতে পারবেন না যে আমি মানে ওনাকে একটা জিজ্ঞেস প্রশ্ন করবো। আমি খেয়াল করি না না বাদামের খোসাটা আছে কি নেই, মুখে যখন আসে তখন মনে হয় খোসাটা থেকে গেল। তুমি হচ্ছে দুষ্টু ছেলে আর কি বেসিক্যালি। হ্যাঁ, আমি ওইসব প্রশ্নই করবো আর কি। আর মোদি হলে? বাদাম থেকে বাটা বাদ দিয়ে দেবো, শুধু দামের কথা জিজ্ঞেস করবো। এটার এত দাম কেন, ওটার এত দাম কেন, এই সমস্ত কথা জিজ্ঞেস করবো। না, আমার কিন্তু দিদিকে খুব কিউট লাগে, আচ্ছা, আমার ভীষণ কিউট লাগে। ইনফ্যাক্ট আমি একবার আমার কমেডি শোতেও মদন মিত্র এসেছিলেন, তখন তাকে জড়িয়ে ধরেছিলাম, পা জড়িয়ে ধরেছিলাম এবং বলেছিলাম দিদিকে প্লিজ আনুন, মদন দা আমাদের শোতে দিদিকে প্লিজ আনুন। উনি ভাবছেন এই পাগল ছেলে এরকম বসে পায়ের কাছে কি করছে, এম্বারেসমেন্টের চূড়ান্ত। কিন্তু আমার খুব ইচ্ছে দিদির সঙ্গে বসে গপ্প করতে, খুব ইচ্ছে করে। আমার মনে হয় দিদির কাছে নিশ্চয়ই খবরটা চলে যাবে, এবং উনি তো খুব Election মিটে ভালোবাসেন। যাক, election হ্যাঁ, মিটে যাক। বিনোদনের মানুষদের খুব তারপর পছন্দ বসবো। করেন। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই এরকম একটা কিছু আমার হবে। ধারণা উনি আমাকে পছন্দ করেন না, না, কারণ আমি তা বড্ড কেন বেশি হবে? বকি। না না, সে তো উনিও খুব কথা বলতে ভালোবাসেন, মনে হয় না এটা। যাক, জমে এটা যাবে নিশ্চয়ই তাহলে। কোথাও সমাধান হয়ে যাবে আনন্দবাজার অনলাইনের মাধ্যমে আর কি, আমি আশা করছি। তুমি কপিল শর্মা শো দেখো?
হ্যাঁ দেখি রিসেন্টলি তোমার ওটা কিরম লাগে মানে তোমার গেছে। যে কাজ এবং ওর যেভাবে কাজ করছে একটানা, আমার কিরম খুব লাগে? ভালো লাগে যে কপিলের মাধ্যমে আরো অনেক ট্যালেন্ট রয়েছে, যেমন কৃষ্ণা রয়েছে, কিকু সারদা রয়েছে, অ্যান্ড অফ কোর্স রয়েছে সুনীল গ্রোভার। কপিলের শো কপিলের জন্য কজন দেখেন আর সুনীল গ্রোভারের জন্য কজন দেখেন, এইটা যদি কোনোদিন সার্ভে করে Survey দেখা হয়। যায় তাহলে খুব ইন্টারেস্টিং রেজাল্টস পাবো। আমি এর থেকে বেশি কিছু বলবো না, আমি শুধু এটাই বলবো। সো এক, কপিল এতগুলো মানুষের সঙ্গে কাজ করছেন, শোটা কারুর না কারুর নামে তো হতেই হবে, সো কপিল শর্মার নামে। কপিল শর্মা নিজেও খুব স্ট্রাগল করেছেন, আই হ্যাভ মেট হিম, আই নিউ হিম বিফোর। আমার একটাই আফসোস কপিলের শো দেখে যেটা মনে হয়, দ্য হিউমার ইজ ভেরি নর্থ ইন্ডিয়ান। আমার এরকম আলাদা করে ইস্ট ইন্ডিয়ান, ওয়েস্ট ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান বলে কোনো বায়াস নেই। হ্যাঁ, আমি এটা প্রথমেই আনন্দবাজার অনলাইনে দর্শকদের কাছে ক্লিয়ার করে দিই যে আমি এরকম রিজনাল পলিটিক্স খেলতে চাই না, কিন্তু আমার কোথাও মনে হয় যে হিউমারটা সার্ভ করা হয় সেইটাতে ঘিওয়ালা পরোটা আর রাজমা চাওয়ালের গন্ধটা একটু বেশি। মানে বাইরে আর যে কটা প্রান্ত রয়েছে ভারতবর্ষের, সেখান থেকেও প্রচুর হিউমার উঠে আসার একটা সুযোগ। না, কপিলের শো ইজ আ ন্যাশনাল প্ল্যাটফর্ম। যদি সেই ন্যাশনাল প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরো কিছু আর্টিস্ট এসে পারফর্ম করার Perform সুযোগ করে, পান, হ্যাঁ। আর একটু maybe wider হয় আর একটু জিনিসটা। ওয়াইড হয় হ্যাঁ। স্পেকট্রামটা। কার অ্যাঙ্কারিং তোমার সবচেয়ে পছন্দের? আমি যদি ন্যাশনাল লেভেলে বলি, আমার পার্টিকুলারলি মনে হয় শাহরুখ খানের কোনো অ্যাঙ্কার লাগে না। শাহরুখ খানের অ্যাকচুয়ালি কোনো অ্যাঙ্কার লাগে না, ঠিকই। ওই প্লিজ ওয়েলকাম মিস্টার শাহরুখ খান বললে ব্যাস। ওই ছেড়ে দিলেই হলো, বাকি উনি পুরোটা টেনে নিতে পারবেন। দুর্দান্ত লাগে ওনার কাজ। আর আর এখানে বাংলায়? এখানে আমার পরমের হোস্টিং ভাল লাগে। আই আচ্ছা। লাইক যিশু। দুটো ভাষা সমানভাবে হ্যান্ডেল করতে পারে, বাংলা ইংলিশ, তারা কাজ করতে পারে। আই লাইক দেয়ার ওয়ার্ক, খুব ভালো কাজ করে তারা। তুমি কাউকে ভয় পাও? আমার ইগোকে ভয় পাই, তোমার ইগো আছে? আছে, কিন্তু আমি সেটাকে না ব্যাজের মতন ডিসপ্লে করি না। যে শিল্পী বলবে যে তার কোনো Ego ইগো নেই। নেই, সে ডাহা মিথ্যে কথা বলছে। ইগো আমাদের সবার আছে, কোথাও না কোথাও আমাদেরও লাগে, অহংবোধ আছে প্রত্যেকের। কিন্তু ইগোটাকে যতই জনপ্রিয় হও না কেন, যতই নাম হোক না কেন, তোমার ইগোটাকে নোংরাভাবে ব্যাজের মতো ডিসপ্লে করে রাখতে নেই, ওটা বুক পকেটে রাখতে হয় ভেতরে। আমি এই ইগোটাকে ভয় করি। ইগোটা কোনোদিন যদি বুক পকেট থেকে বাইরে চলে আসে, আমি খুব এম্বারেসড হব, নিজেকে খুব ছোট মনে করব। সেই মীর, যে মীর ঋতুপর্ণর মুখোমুখি হয়েছিল, সেখানে তার যে অবস্থান ছিল আর আজকের এই মীর, কি মনে হয়েছিল যে ওই দিন ওইটা করলে অনেক বেটার হতো, আজকে আমি এটা করছি? অ্যাকচুয়ালি ঋতুদার মুখোমুখি বসে আমার কোনো ইগো ছিল না, আমার কান লাল হয়ে গেছিল, আমার কান গরম হয়ে গেছিল, কারণ আমি ওরকম বকা খাইনি। তো ঋতুদা যেরকম ভাবে আমাকে বলছে, বয়সও অল্প অনেক। হ্যাঁ তখন আমার বয়সটা অল্প ছিল, এতদিন আগে ঘটনা। কিন্তু কোথাও একটা মনে হয়েছিল যে আমি যেটা বলতে চেয়েছি আমার শো এর মাধ্যমে, যে ইটস আ কমেডি শো, এবং আমি যখনই কমেডি করছি, ইউ কান্ট টেক কমেডি সিরিয়াসলি। ইফ ইউ টেক কমেডি সিরিয়াসলি, তাহলে সিরিয়াস ম্যাটারকে হ্যান্ডেল করবে তুমি কিভাবে? এক্স্যাক্টলি। তা তো মেরেই ফেলবে কাউকে হয়তো। সো আমি ওটাই বোঝানোর চেষ্টা করেছিলাম ঋতুদাকে, যে যেটা মজার ছলে বলা হয়েছে, বাট ঋতুদা ওয়াজ হার্ট, হি ওয়াজ আপসেট। আর যাই হয়ে যাক না কেন, শ্রবন্তী, তুমি যদি কালকে আমাকে এসে বলো যে তুমি আমার এই পার্টিকুলার কথায় বা এই পার্টিকুলার ব্যবহারে তোমার খারাপ লেগেছে বা তুমি হার্ট ফিল করছো, আই উইল সিট ইউ ডাউন অ্যান্ড আই উইল টক টু ইউ, আই উইল হ্যাভ আ কনভারসেশন উইথ ইউ অ্যান্ড আই উইল সর্ট দ্যাট আউট। আমি ওইটা না ওই ক্যামেরাগুলোর সামনে করে উঠতে পারিনি। আমরা জানি যে যতটা শ্যুট করা হয় ততটা দেখানো হয় না, তার থেকে অনেক কম দেখানো হয়। হ্যাঁ, কিন্তু ঋতুদার সঙ্গে আমার কোনো লড়াই ছিল না, ইগোর লড়াই তো একদমই ছিল না। ঋতুদার কাছে আমি তখন একজন নভেস, একজন ছাত্র, উনি আমার শিক্ষক, উনি আমার গুরু। উই মে নট হ্যাভ ওয়ার্কড টুগেদার, কোনোদিন আমরা কাজ করিনি, উনি কোনোদিন আমাকে কোনো কাজে ডাকেননি, কিন্তু তা সত্ত্বেও ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, রেডিওতে যখন কথা বলেছি ওনার সঙ্গে, ওনার ইন্টারভিউ নিয়েছি, তখন সেটা ওনাকে দেখানোর সুযোগ পেয়েছি। সামহাউ ওই দিনটা, ওই একটা পার্টিকুলার দিন না কিরকম একটা ছিল, সেই দিনই ক্যামেরাগুলো রোল করলো, সেই দিনই এতগুলো কথা রেকর্ড করা হলো, এবং আজও মানুষ আমাকে সেটা নিয়ে কথা বলে যায়। ঋতুদাকে নিয়ে মীর কিছু কথা বলতে গেলেই ওই পুরনো ঘটনাটা নিয়ে আগে কথা ওঠে, চলে আসে। আগে আমার খুব আনকমফোর্টেবল লাগতো যে আপনি একই কথা কেন জিজ্ঞেস করছেন, কিন্তু এখন
যত বয়স বাড়ছে তত বেশি Maturity. মনে হচ্ছে যে ওই সিচুয়েশনটাকে আরো একটু করে বুঝে উঠতে পারলাম, সো নিজের মতন করে ওটাকে অ্যানালাইজ করতে পারি। এইটাতে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, মীর আর স্বস্তিকাকে নিয়ে প্রচুর গসিপ হয়েছিল, সেটা কিভাবে হ্যান্ডেল করেছিল? সেটা এটা তো বন্ধুত্ব ছিল, তাই তো? উই হ্যাভ আ ভেরি ভেরি স্পেশাল ফ্রেন্ডশিপ, এবং সেই বন্ধুত্বটা আজকের নয়, অনেক অনেক বছর ধরে। এবং যাই হয়ে যাক না কেন আমরা বন্ধু ছিলাম, আছি, থাকবো, সেটা তো ডেফিনেটলি রয়েছে। উই ওয়ার্ক ইন দ্য সেম ইন্ডাস্ট্রি, আমাদের দেখা হবে, হয়তো কাজও হবে একসঙ্গে। course. সুতরাং লোকজনের প্রচুর মাথা ব্যথা হয়ে গেল এটা ওটাই নিয়ে, বললাম, এবং তুমি বললে না লোকজনের প্রচুর মাথা কথা বলতে ব্যথা। আরম্ভ করলেন, which is why we also withdrew in our shells, মানে আমরা এটা নিয়ে আর কিছু করিনি। I have a family, অফকোর্স, she has a family too, সো আমরা এটা নিয়ে আর বেশি কিছু কথা বলিনি, আর বলবোও না, কারণ লোকেদের সেটা বোঝার মতন মানসিকতা এই মুহূর্তে নেই, এবং অন্যের জীবনটাকে তাই করো। যতটা চাটনি হিসেবে ব্যবহার করা যায় তারা সেইভাবেই ব্যবহার করেন। So আমার আজকে দিনে দাঁড়িয়ে তুমি ট্রোলিংকে কিভাবে দেখছো তাহলে? মানে একেবারে ইগনোর করো? না, আমি মনে করি এভরিওয়ান হ্যাজ আ রোল টু প্লে ইন লাইফ অ্যান্ড এভরিওয়ান হ্যাজ আ ট্রোল টু প্লে ইন লাইফ। মানে আমাদের প্রত্যেকের মধ্যে না একটা ট্রোল ব্যাপারটা চলে এসছে। এবার আমরা যেটা করছি, চারিদিকে দেখছি তো ট্রোলিং এত লেভেলে হচ্ছে, মানে ভীষণ ক্রুয়েল লেভেলেও হয়, যেখানে বাড়ির লোককে টেনে আনা হয়, মা ভয়ঙ্কর বাবা লেভেলে সবাই চলে আসে। সবাই চলে আসছে, একসঙ্গে টেনে নিচ্ছে সবাইকে। ওটা না হজম করে ভুলে যাওয়ার একটা বিষয় হয়ে গেছে। দ্য মোর ইউ রিয়্যাক্ট তত বেশি ট্রোলিং হবে। ট্রোল কালচারটা এত স্ট্রং এখন যে অনেক মানুষ এটা নিয়ে কিছু বলতেও ভয় পান, যে পাছে এটা নিয়েও ট্রোলিং ট্রোলিং হয়। সো ওটা চলছে, পাশাপাশি চলছে। পিপল আর অ্যাননিমাস, চিনি না আমরা। চিনি না তাদের আমরা, যাদের চিনি তাদের কথাই আমরা গায়ে মাখি না, সেই তো যাদের চিনি না তাদের কথা গায়ে মাখার তো কোনো প্রশ্নই নেই। মানে কেন ইভেন পাত্তা দেব? আর সামনে কি দেখছো নিজেকে? অনেক মানুষকে গল্প শোনাচ্ছি, তাদের সঙ্গে গল্প করছি। আমার খুব ইচ্ছে দৃষ্টিহীন বাচ্চাদের সামনে বসে গল্প পড়ে শোনাতে, বয়স্ক যারা রয়েছেন, বৃদ্ধাশ্রমে যারা থাকেন, যাদের সঙ্গে গল্প করার জন্য কেউ নেই বলেই তারা সন্ধ্যেবেলা দল বেঁধে সিরিয়াল দেখতে বসেন। সিরিয়াল দেখা শেষ হলে তাদের সঙ্গে গল্প করতে করতে ডিনার করা, এইগুলো ছোট ছোট স্বপ্ন রয়েছে। এইগুলো, এই যে গপ্পমিরের ঠেকের পরিবারটা বড় হচ্ছে আস্তে আস্তে, এই স্বপ্নগুলোকে একটু পূর্ণ করা। মানুষের কাছে দুদণ্ড কথা বলার সময় নেই। আমি তোমায় একদম, গ্যারান্টি দিয়ে বলছি একদম নেই। শ্রবন্তী, এই যে আমরা আনন্দবাজার অনলাইনের জন্য আজকে এই চ্যাটটা রেকর্ড করছি অন ক্যামেরা, এরপর যেই ক্যামেরা অফ হবে তুমি আমাকে বলবে একদিন না এমনি আড্ডা হ্যাঁ, হোক, একদমই। আমিও তোমাকে বলবো একেবারে। একদিন না এমনি আড্ডা হোক, আর তারপর সেই আড্ডাটা কোনোদিন হবে না। একদমই তাই, একদম, It এটা does not একদম happen. ঠিক বলেছো। হ্যাঁ, এটাই হয়। মানে আজ আছি কাল নেই, এটা তো কোভিড দেখিয়ে দিয়েছে। একদম। তো এরপরও যদি আমরা রিলেশনশিপগুলোকে ভ্যালিউ না করি, ইট ডাজন্ট মেক সেন্স। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। তাহলে আমরা কবে দেখা করছি আবার? এবং এটা এটা যেন হয়, এটা হয় না যেন না হয়, কারণ আমারও কথা বলার লোক নেই। এত কথা বলে যাচ্ছি সারাক্ষণ, কিন্তু ওটাই প্রবলেম। সো শ্রবন্তী বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার অনলাইনের সঙ্গে যুক্ত, এবং উনি এত মানুষের সঙ্গে কথা বলেন, এবং সেই ইন্টারভিউগুলো, সেই সাক্ষাৎকারগুলো আপনারা রেগুলারলি দেখেন, সেগুলো লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, কি না কি করেন। কিন্তু এই মানুষটি নিজে বলছেন যে এত কথা বলার পরও তার সঙ্গে কথা বলার বলার লোক মানুষের অভাব রয়েছে। থিঙ্ক অ্যাবাউট ইট, দ্যাটস দ্য থট ফর দ্য ডে।